নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের নিউজ হেডলাইন্স। পৌরসভার পক্ষ থেকে শহরের বুকে চলা ই-রিকশার নতুন করে নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হওয়ার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিল সিটু অনুমোদিত টোটো চালক সংগঠন। বন্ধ হয়ে যাওয়া চা নিলাম কেন্দ্র ফের শুরু করার দাবিতে টি বোর্ড অফ ইন্ডিয়ার জলপাইগুড়ির অফিসে স্মারকলিপি প্রদান জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের। গ্রামের টোটো শহরে ঢুকতে দেওয়ার দাবিতে টোটো চালকদের মিছিল এবং ডেপুটেশন জেলা শাসককে। হয় কাজ দাও, না হলে শহরে টোটো চলাচল করতে দাও। এই দাবিতে জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো টোটো চালকেরা। টোটো চালকদের শহরে মিছিল এবং ডেপুটেশন জেলা শাসককে। গ্রামের টোটো শহরে ঢুকতে দিতে হবে, এই দাবিতে টোটো চালকদের ডেপুটেশন জেলা শাসকের কার্যালয়। সারা বাংলায় ই-রিকশা চালক ইউনিয়নের তরফ থেকে শহরে টোটো চালকেরা মিছিল করে জেলা শাসককে স্মারকলিপি জমা দেন। ডেপুটেশনকে কেন্দ্র করে জেলা শাসকের কার্যালয়ের গেটে কড়া পুলিশের নজরদারির ব্যবস্থা করা হয়। AIUTUC জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে এদিন বহু টোটো চালক এই ডেপুটেশনে অংশগ্রহণ করেন। অতি শীঘ্রই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন তারা। আমরা বলছি যে গ্রাম শহরে ভেদাভেদ নয়, সমস্ত টোটো চালকদের শহরে প্রবেশ করতে যাওয়া হোক। প্রশাসন যেভাবে চালাবে সেভাবেই টোটোটা চলবে এবং সকলকে জানি কাজের ব্যবস্থা করে দেয়, তারও ব্যবস্থা যদি করে দেয় তাহলে তারা টোটো চালাবে না। বিকল্প ব্যবস্থা না করে টোটো বন্ধ করা যাবে না। আমাদের এটা মূল দাবি। সমস্ত টোটোদের চালানোর ব্যবস্থা করতে হবে, না হলে কাজ দিতে হবে। যদি কাজ দেয় আমরা সমস্ত টোটো এখনই বলছি আমরা ডিএম অফিসে জমা দিয়ে আমরা চলে যাব। আমাদের বিকল্প কাজের ব্যবস্থা করে দিই। আমরা কোনো মতোই আমাদের পরিবার পরিজন নিয়ে লোন নিয়ে টোটো চালিয়ে সংসার চালাচ্ছি, অথচ আমাদের পেটে তারা লাথি মারছে। এটা কোন ভারতবর্ষ, কোন গণতন্ত্র? সেই গণতন্ত্রকে আমরা ধিক্কার জানাই। যে গণতন্ত্র দুরকম ভাগে ভাগ করে দেয়, গ্রাম শহরকে ভাগ করে দেয়, সেই গণতন্ত্রকে আমরা মানি না। সেই প্রশাসন ডিসিশন আমরা মানি না। আমরা চাই সমস্ত মানুষ একজোট হয়ে সমস্ত অধিকার পাবে, গ্রাম শহরে ভেদাভেদ থাকবে না। আমরা চাই সমস্ত টোটো চালক সঠিকভাবে সুষ্ঠুভাবে চালিয়ে তারা জীবনযাপন করবে। যে পৌরসভায় 3 নম্বর রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারে না, কোন আইনে? যদি কোনো আইন থাকে আমাদের দেখাবে। কিন্তু আমরা জানি পরিবহন যে বিষয়, পরিবহন দপ্তর রেজিস্ট্রেশন এবং 3 নম্বর দিতে পারে টোটো চালকদের, এটা আমরা জানি। এবং অবিলম্বেই প্রশাসন আরটিও দ্বারা 3 নম্বর এবং রেজিস্ট্রেশন প্রদান করার দাবিতে আমাদের এই ডেপুটেশন এবং সমস্ত টোটোকে শহরে প্রবেশ করার দাবিতেই আমাদের এই ডেপুটেশন। আপনার নাম আর পরিচয়? আরো 5 দফা দাবিতে আমরা এই ডেপুটেশন দিচ্ছি। নামটা পরিচয়? আমার নাম হচ্ছে বিজয় লোধ। আমি সারা বাংলা ই-রিকশা টোটো চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক। মুমূর্ষু রোগীদের সাহায্যার্থে তিলোত্তমার উদ্দেশ্যে রক্তদান শিবির জলপাইগুড়িতে। বিভাগীয় বীমা কর্মচারী সমিতির তরফে আজ কদমতলায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আরজিকর কাণ্ডের তিলোত্তমা স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আজ জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা শিবিরটি পরিচালনা করেন। সংগৃহীত রক্ত জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আমরা LIC জলপাইগুড়ির ব্রাঞ্চ 2 কর্মচারী এবং এজেন্টরা যৌথভাবে প্রতি বছরের মতো এবছরও ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা এবার উৎসর্গ করেছি আরজি করে নৃশংসভাবে নিহত অভয়ার স্মৃতিতে। আমরা এই এলাকার সব মানুষের কাছেই বলছি যে প্রতি বছর যেভাবে আপনারা আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পকে সফল করে তোলেন, এবারও আসুন, একে সফল করে তুলুন। ব্লাড ডোনেশন ক্যাম্পের পাশাপাশি যারা রক্তদান করবে তাদের প্রত্যেককে আমরা এবার একটা করে গাছের চারা দিচ্ছি। একদিকে যেমন তিনি রক্ত দিয়ে মানুষকে প্রাণ বাঁচাচ্ছেন, অন্যদিকে সেই গাছ নিজের বাড়িতে বা এলাকায় লাগিয়ে সেই গাছ বড় করে এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব তিনি গ্রহণ করবেন। সুতরাং রক্ত দেওয়া জীবন বাঁচানো, গাছ লাগানো পরিবেশ বাঁচানো,
এই দুটো স্লোগানকে সামনে রেখে আমরা এবার রক্তদান শিবির করি। সোমবার সন্ধ্যায় শিক্ষক শিক্ষাকর্মী ঐক্যমঞ্চের ডাকে দীর্ঘক্ষণ অবস্থান কর্মসূচি পালিত হয় আরজি করের ঘটনার প্রতিবাদে। প্রতিবাদী গান, নাটক ও আবৃত্তির মধ্যে দিয়ে আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদ জানান শিক্ষক ও শিক্ষাকর্মীরা। অবস্থান মঞ্চে বক্তব্য রাখেন শিক্ষক নেতা জয়দীপ রায়, বিপ্লব ঝা, ফণীন্দ্রদেব স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজন সোমরায়, জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধ্যাপক সুদীপন মিত্র, ডাক্তার পান্থ দাশগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অন্যদিকে জলপাইগুড়ি জেলা ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের ডাকে আরজি করের ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল করেন আইনজীবীরা। কদমতলা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে থানা মোড় পর্যন্ত মিছিলে পথ হাঁটেন আইনজীবীরা। জলপাইগুড়ি ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের একটা প্রতিবাদ মিছিল। গোটা বিশ্ব যখন আরজি করের ঘটনায় উদ্বিগ্ন, তখন আমরাও ঘটনাটাতে ভীষণভাবে মর্মাহত। এটা প্রকাশের জন্যই আজকে আমাদের আইনজীবীদের সমাবেশ এবং আমাদের ট্যাক্সেশন প্র্যাকটিশনার যারা আছেন তারা কম বেশি সবাই এখানে আন্তরিকভাবে সময় মতো উপস্থিত হয়েছেন এই প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার জন্য। মিছিলটা কোথা থেকে কোথায় যাবে? মিছিলটা আমাদের এই কদমতলা থেকে শুরু করে থানা মোড় পর্যন্ত যাবে। কোনো দাবি আছে আপনাদের? আমাদের একটাই বক্তব্য, উই ওয়ান্ট জাস্টিস। নামটা জলপাইগুড়ি ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের নামেই এটা আমরা করতে যাচ্ছি, বিশেষ কোনো নামে নয়। আমার নাম ইউনুস আলী, আমি একজন আইনজীবী। ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতাল থেকে দিনে দুপুরে চুরি হয়ে যাচ্ছে হাসপাতালের সামগ্রী। ওদলাবাড়ি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র থেকে দিনে দুপুরে চুরি হয়ে যাচ্ছে চেয়ার টেবিল এবং হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন জিনিস। দেখারও কেউ নেই। শুধু আজই নয়, এরকম ঘটনা আগেও বহুবার ঘটেছে বলে স্থানীয়দের দাবি। এদিন দুই মহিলা বড় বড় বস্তার মধ্যে হাসপাতালের পুরনো চেয়ার টেবিল, স্যালাইন স্ট্যান্ড, ডেলিভারির পর বাচ্চাদের রাখা ট্রলি সহ বিভিন্ন জিনিস নিয়ে পালাতে গিয়ে বিধানপল্লী এলাকায় ধরা পড়ে যান। স্থানীয় পরিবেশপ্রেমী নফসার আলীর সন্দেহ হওয়ায় ওই দুই মহিলাকে তিনি রাস্তায় দাঁড় করান। মহিলা দুজন বস্তা ফেলে পালিয়ে যান। এরপর বস্তা খুলতেই দেখা যায় হাসপাতালের পুরনো চেয়ার টেবিল সহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যাচ্ছিলেন ওই দুই মহিলা। এরপর নফসার আলী সমস্ত বিষয় হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরিবেশপ্রেমী নফসার আলী জানান, কিভাবে হাসপাতাল চত্বর থেকে এই সব জিনিস চুরি হয়। এর আগেও বেশ কিছু জিনিস চুরির ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এই সব ঘটনা ঘটছে। হয়তো পুরনো জিনিস এগুলো, কিন্তু সরকারি সম্পত্তি কেন চুরি হবে? হাসপাতালে এত কর্মী, সিসি ক্যামেরা রয়েছে, তারপরেও এসব ঘটনা ঘটেই চলেছে। তবে এই বিষয়ে হাসপাতাল সূত্রে জানা গেছে ওই সব জিনিস নষ্ট হয়ে গিয়েছে, তাই আর ব্যবহার করা হয় না। কোনো স্টোর রুম না থাকার কারণে ওই সব জিনিসগুলো হাসপাতালের বাইরেই রাখা হয়েছিল। আমি বিধানপল্লী প্রাইমারি স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম, ঠিক তার কিছুটা দূরে আমাদের ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্র। ওখানকার থেকে দেখা যায় দুটা কোনো মহিলা কোথাকার জানি না, তারা কিন্তু হসপিটালের যে জিনিসগুলো ব্যবহার করা হয়, যেমন বাচ্চা জন্ম হওয়ার পরে যে বাচ্চাটাকে যে টেবিলে রাখা হয় সেই টেবিল, তার সাথে ডক্টর বা অফিসাররা যারা বসে সেই টেবিলটা ভাঙাচোরা অবস্থা, তার সাথে সাথে স্যালাইন যেটা হসপিটালে থাকে, স্যালাইন ঝোলানো তার স্ট্যান্ডটাও সহ প্লাস্টিকে করে নিয়ে যাচ্ছে দুটো মহিলা। আমি প্রশ্ন করলাম যে তোরা এই হসপিটাল প্রপার্টি পাইলি কোথায়? ওরা 1 মিনিটে এই জিনিসটাকে ফেলাই দিয়ে পালাই চলে গেল। কিন্তু আমার বক্তব্য হলো যে সামনে হসপিটালে বাউন্ডারি আছে, এত লোক কাজ করছে, স্টাফ কাজ করছে, তাহলে আজকে এটা ইউজ হয় না সাধারণত, এটা পুরানো জিনিস। কিন্তু হসপিটাল সরকারি প্রপার্টি কীভাবে চুরি হচ্ছে? তারা ওখানকার যারা ডিউটি করে বা সিসিটিভি ক্যামেরা যারা, তাহলে কি কোনো ফলো হয় না? কারণ আজকে এটা হচ্ছে, কালকে অন্য কিছু হসপিটাল থেকে চুরি হতে পারে। আর সবথেকে বড় ব্যাপার, হসপিটাল থেকে অনেকটা দূরে সেই জিনিস নিয়ে আসলো, কেউ দেখলো না। তো আমাদের বক্তব্য হলো যে এই ব্যাপারটা একটু দেখা উচিত, কারণ আজকে পুরনো জিনিস চুরি হচ্ছে, কালকে নতুন জিনিস চুরি হতে পারে। আমি যোগাযোগ করেছি এখানকার বিএমও স্যারের সাথে, উনি ব্যাপারটাকে দেখছেন, কিন্তু আমরা চাই ব্যাপারটাকে ভালো করে দেখা হোক, নাহলে কিন্তু জিনিস সরকারি প্রপার্টি এভাবে চুরি হবে। উঠোনে শুকোতে দেওয়া একটি মশারির ভেতর আটকে গেল একটি বাদরছানা। উঠোনে শুকোতে দেওয়া গৃহস্থের বাড়ির মশারিতে আটকে গেল একটি বাদরছানা, আর তাকে উদ্ধার করতেই ঝাঁপিয়ে পড়ল একদল বাদর। মঙ্গলবারের এই ঘটনা জলপাইগুড়ি পাতকাটা এলাকার।
এদিন খবর পেয়ে এলাকায় পৌঁছান পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। দীর্ঘক্ষণ চেষ্টার পর তিনি মশারি থেকে বাদর ছানাটিকে উদ্ধার করতে সফল হন। তবে উদ্ধারের সময় অন্যান্য বাদর এবং কুকুরের অত্যাচারে যথেষ্টই বিরক্ত হতে হয়েছে তাকে। এই বিষয়ে বিশ্বজিৎ বাবু জানান, পাতকাটার ওই বাড়িতে শুকোতে দেওয়া একটি মশারির মধ্যে বাদরটি আটকে পড়েছিল। তবে বাদর ছানাটিকে সুস্থ অবস্থাতেই উদ্ধার করা সম্ভব হয়েছে এবং সে তার দলেই ফিরে গেছে বলে জানান তিনি। পাঁচ মিনিট হয় নাই, তোমার 2.5 মিনিট হয়েছে। এখন থেকে আমি ঘুম থেকে জানলা পেয়ে গেছি কিরে পরে রিমাকে ডাকলাম, রিমা তোমার মশারিতে পেঁচে আছে। পাতকাটায় এক বাড়িতে ওই মশারি শুকোতে দিয়েছিল, মশারির মধ্যে একটা ছোট বাদর আটকে যাওয়ার পরে ওটা পেঁচিয়ে গেছিলো। পেঁচিয়ে যাওয়ার ফলে ও বেরোতে পারছিল না কোনোভাবেই। তো তার সাথে প্রায় গোটা 50 বাদর এসে ওকে ছাড়ানোর জন্য, এদিকে কুকুর বাদরটাকে আক্রমণ করছে। এরকম একটা পরিস্থিতিতে এলাকার লোকরা একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। যাই হোক, বাদরটাকে সুস্থভাবেই মশারির থেকে মুক্ত করা হয়েছে। এখন ওরা ওই সব দল বেঁধে আবার চলে গেল অন্য জায়গাতে। মানে সুরক্ষিত এখন বাদর? সুরক্ষিত বাদরটা, সুরক্ষিত অবস্থায় ওকে উদ্ধার করলাম। মানে গোটা বাড়ি দখল করছিল বাদর? হ্যাঁ, ওই বাচ্চাটার জন্য। এদিকে কুকুরগুলোও ছিল আক্রমণ করার জন্য, তো কুকুরগুলোকেও তাড়ানো হলো আর বাদরগুলোকেও এখন চলে গেল সব। ষাঁড়ের তাণ্ডবে দিশে হারা পথ চলতি সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হলো দমকলকেও। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস মোড় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন এলাকায় হঠাৎই একটি ষাঁড় পথ চলতি সাধারণ মানুষের দিকে তেড়ে আসতে থাকে। ভয়ে অনেকেই এদিক ওদিক ছুটোছুটি করতে থাকেন। সাময়িক চাঞ্চল্য দেখা দেয় এলাকায়। রাস্তার মাঝ বরাবর ষাঁড়ের এই অবাধ বিচরণে যান চলাচলেও সমস্যা দেখা দেয়। খবর দেওয়া হয় জলপাইগুড়ি দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় এলাকায়। দমকল কর্মীরা হোস পাইপে জল প্রয়োগ করে ষাঁড়টিকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করেন। এদিকে একসময় দমকল কর্মীদের দিকেও তেড়ে আসে সে। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর অবশেষে ষাঁড়টিকে সেখান থেকে সরিয়ে দিতে সক্ষম হন দমকল কর্মীরা। আতঙ্কমুক্ত হন সাধারণ মানুষ। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। জলপাইগুড়ি পৌরসভার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনলো সিটু সংগঠন। জলপাইগুড়ি শহরে পার্কিং লট সহ সুষ্ঠু ব্যবস্থা করতে ব্যর্থ পুরসভা। জটিল কায়দায় টোটো রেজিস্ট্রেশন, জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা।
অভিযোগ সিটু সংগঠনের। বিগত কয়েকদিন ধরে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের বুকে চলা ই রিকশা নতুন করে নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এবার সেই প্রক্রিয়ার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুমকি দিল সিটু অনুমোদিত টোটো চালক সংগঠন। উল্লেখ্য, সম্প্রতি পৌরসভা জলপাইগুড়ি শহরের 4 কোণে অবস্থিত পঞ্চায়েত এলাকার টোটো চালকদের শহরে প্রবেশ আটকে দিচ্ছে। এরই সঙ্গে নতুন করে 500 টাকার বিনিময়ে টোটোগুলোর রেজিস্ট্রেশন শুরু করেছে। সিটু অনুমোদিত টোটো সংগঠনের সম্পাদক সুভাষিস দাস এই প্রসঙ্গে মঙ্গলবার ক্ষোভ উগরে দিয়ে জানান, 2 বছর আগে কেনা এই রিকশার জিএসটি বিল দাবি করছে পুরসভা আজকের দিনে। এছাড়াও 5000 টোটোকে শহরে চলাচল করার অনুমতি দেওয়ার কথা থাকলেও ধীর এবং জটিল কায়দায় রেজিস্ট্রেশনের কাজ করায় মাত্র 1500 টোটো নথিভুক্ত করা গিয়েছে মঙ্গলবার পর্যন্ত, যে কারণে নিত্যদিন রুজি রুটি জোগাড় বন্ধ রেখে সকাল থেকে পৌরসভার লাইনে দাঁড়াতে হচ্ছে টোটো চালকদের। এছাড়াও শহরে যানজটের জন্য শুধুমাত্র টোটো চালকদেরই দায়ী করা হচ্ছে, যেটা সম্পূর্ণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। কারণ জলপাইগুড়ি পৌরসভা এই শহরে পার্কিং লট সহ রাস্তাঘাট সম্প্রসারণ, রবীন্দ্র ভবনের সামনে দীর্ঘ সময় ধরে তৈরি হয়ে পড়ে থাকা করলা নদীর ওপর সেতুটি চালু করতে না পারা প্রভৃতি ঘটনাগুলো থেকে নগরবাসীর দৃষ্টি ঘোরাতেই টোটো চালকদের ওপর এই জটিল কায়দায় রেজিস্ট্রেশন এবং পঞ্চায়েত এলাকার টোটো শহরে প্রবেশের নিষেধাজ্ঞা জারি হয়েছে, যার ফলে বহু শিক্ষিত টোটো চালক এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়া এবং টোটো চলাচল করার পরিধি না পাল্টালে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলে জানান তিনি। ফলে তাদেরকে আমরা বলছি যে এইভাবে আটকে দিয়ে কিন্তু যানজট সমস্যার সমাধান হবে না। আমরা মিটিংও বলেছিলাম যে কদমতলা থেকে বেগুনটারি হয়ে শান্তিপাড়া অবধি এই রাস্তাটা ইমিডিয়েট চওড়া করা দরকার, বড় করা দরকার। যে কনজাস্টেড এরিয়া রবীন্দ্র ভবনের সামনের ব্রিজ সেটাকে ইমিডিয়েট চালু করা দরকার, আর নাহলে ওটাকে রেখে দিয়ে কিনা ওটাকে ভেঙে ফেলা দরকার। ওটা একটা শোরুমের মতো, ওখানে সবাই দেখতেছে কিন্তু হচ্ছে চালু হচ্ছে না, কাজ হচ্ছে না, তাহলে ওটা রেখে কিলা। বড় বড় শপিং মল, হাউজিং কমপ্লেক্স, ব্যাংকের সামনে, তারপরে হচ্ছে আমাদের হোটেলগুলোর সামনে কোথাও কোনো পার্কিং নেই, ফলে মানুষ দাঁড়াবে কোথায়? দাঁড়াতে পারছে না, মানুষের গাড়ি রাখার জায়গা নেই, ফলে যানজট সমস্যা হচ্ছে। পৌরসভা বলেছিল যে পেইড পার্কিং জোন তারা করতে পারেনি, ফলে এই যে সমস্যাগুলো সমাধান না করে শুধুমাত্র টোটো চালকদের ঘাড়ে দোষ চাপিয়ে টোটো আটকে দিয়ে এই সমস্যার সমাধান নয়। ফলে আমরা বলেছি যে মহিতনগর গোলঘুমটি সংলগ্ন যে জায়গাটা, যেখানে মহিতনগর পোস্ট বেলাকমা অঞ্চলের কিছু অংশ, সেটাকে হচ্ছে পৌরসভায় এন্ট্রি দিতে হবে, তাদেরকে চালাতে দিতে হবে। আমাদের পরিষ্কার দাবি যে গড়ালবাড়ি, মণ্ডলঘাট, বাহাদুর এবং হচ্ছে নগর বেরোবাড়ি এই যে অঞ্চলগুলো আছে এদেরকেও জলপাইগুড়ি শহরে ঢুকতে দিতে হবে এবং দিয়ে একটা পূর্ণাঙ্গ তালিকা যেটা তৈরি করতে হবে পৌরসভাকে, এবং হচ্ছে 5000 কার্ড তারা মাত্র 1500 কার্ড এখনো অবধি দিতে পেরে 1503 নম্বর এখনো অবধি দিতে পেরেছে। ফলে এই যে হ্যারাসমেন্ট অবস্থা, একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে আছে, যে কোনো মুহূর্তে যে কোনো বড় ধরনের ঘটনা ঘটতে পারে। টোটো চালকরা কিন্তু খুবই ক্ষিপ্ত অবস্থায় রয়েছে, ফলে কি হবে বলা মুশকিল। এর দায়িত্ব কিন্তু পৌরসভাকে নিতে হবে। ফলে আমরা ইমিডিয়েট পৌরসভার কাছে আবেদন জানাচ্ছি যে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটাকে দ্রুততার সঙ্গে করা এবং হচ্ছে সরলীকরণ করা। প্রচণ্ডভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে টোটো চালকদের, ফলে এই বিষয়টা আপনাদের সামনে রাখলাম। আমরা বিষয়টার উপর নজর রাখছি কি হচ্ছে, না হলে কিন্তু আমরা 2-1 দিনের মধ্যেই রাস্তায় নামতে বাধ্য হব। সুভাষিস সরকার, ই রিক্সা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক। অপরদিকে এই প্রসঙ্গে টোটো চালক জয়দীপ নাগ জানান, এক কঠিন সংকটের মধ্যে পড়ে গিয়েছেন। পুরসভা গাড়ি কেনার ট্যাক্স, জিএসটি বিল বর্তমান সময়ের চাইছে, তারা কোথায় পাবেন, কার কাছে যাবেন, এই অভিযোগ এনেছেন তিনি। সেই কাগজে কি পৌরসভায় গিয়ে কাজ হচ্ছে? না, কাজ হচ্ছে না। মানে কি বলছে ওরা বলছে যে অরিজিনাল কাগজ লাগবে বা অরিজিনাল 3 নম্বর মানে ট্যাক্সের কাগজ লাগবে, এগুলো বলছে। কি করবেন তাহলে? এখন তো কাগজ তো দরকার, কাগজ হ্যাঁ দরকার, কিন্তু ওইটাই এখন ভেবে পাচ্ছি না কি করব, আমরা কি করব সেটাই, কার কাছে যাব, প্রশাসনের কাছে যাব না কার কাছে যাব। পৌরসভা কি বলছে? পৌরসভা বলছে যে কাগজ ছাড়া হবে না। আপনারা যখন টোটো কিনেন তো কাগজ দেয়নি? কাগজ সেকেন্ড হ্যান্ড যে টোটো আছে অনেকে হারিয়ে গেছে, হারিয়ে গেলে পরে বলছে যে এপিট উপিট করে নিয়ে আসলে হবে, এগুলোই বলছে। আচ্ছা, এর ফলে অসুবিধার সম্মুখীন? হ্যাঁ, একটু অসুবিধা হতে হবে। কি নাম দাদা আপনার? আমার নাম জয়জিৎ নারায়ণ। চা নিলাম কেন্দ্র শুরু করার দাবিতে স্মারকলিপি জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের। জলপাইগুড়িতে চা নিলাম কেন্দ্র শুরু করতে না পারা নিয়ে একরাশ ক্ষোভ জানিয়ে টি বোর্ড অফ ইন্ডিয়ার জলপাইগুড়ির অফিসে স্মারকলিপি জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের।
দ্রুত এই চা নিলাম কেন্দ্রটি খোলার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে। দাবি পূরণ না হলে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ তৈরির জন্য যে ধরনের আন্দোলন হয়েছিল ঠিক তেমনি আন্দোলন ফের গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিলেন শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন ব্যানার্জি। মঙ্গলবার জলপাইগুড়ি পুরসভার বেশ কয়েকজন নির্বাচিত দলীয় কাউন্সিলরদের নিয়ে তপনবাবু দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাথে কথা বলেন ও স্মারকলিপি তুলে দেন। তপন ব্যানার্জি জানান, দীর্ঘ আন্দোলনের ফলে জলপাইগুড়িতে চা নিলাম কেন্দ্রটি স্থাপন করা সম্ভব হয়েছিল। কিছুদিন চলার পর তা বন্ধ হয়ে গেল। চা নিলাম কেন্দ্রটি খোলার বিষয়ে কোনো উদ্যোগ নেই। চা নিলাম কেন্দ্রটি ফের চালু করা নিয়ে উদাসীন বিভিন্ন কর্তৃপক্ষ। রাজনৈতিকভাবে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ও দ্রুত এই চা নিলাম কেন্দ্রটি চালু করার দাবি জানান তপনবাবু। তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার কথা জানান তিনি। আমরা সকলে মিলে এটা অনুভব করে যে একটা দীর্ঘ আন্দোলনের ফসলস্বরূপ আমাদের চা নিলাম কেন্দ্র জলপাইগুড়িতে স্থাপিত হয়েছিল 12 সালে। তারপরে 15 সাল অবধি চলার পরে বন্ধ হয়ে গেল। তারপর কোনো উদ্যোগ নেই। বিভিন্ন অথরিটির কাছে আমরা যখন ব্যক্তিগতভাবে যোগাযোগ করি তখন দেখা যায় বিভিন্ন অথরিটি বিভিন্ন রকম কথা বলছে। কেউ বলছে শীঘ্রই চালু হবে, কেউ বলছে এখানে গুঁড়ো চা অকশন হবে, কেউ বলছে জলপাইগুড়ি শিলিগুড়িতে যেহেতু একটি অকশন সেন্টার রয়েছে সেজন্য জলপাইগুড়িতে করার কোনো আবশ্যকতা নাই। এরকম বিভিন্ন তালবাহানা আমরা শুনতে পাচ্ছি দীর্ঘদিন ধরে। তো তার প্রতিবাদে আমাদের মনে হলো জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের থেকে আমরা এটা মনে করলাম যে এর একটা প্রতিবাদ হওয়া দরকার, এবং এটা নিয়ে একটা আন্দোলন করা দরকার যে কেন আমাদের যে অর্জিত চা নিলাম কেন্দ্র জলপাইগুড়িবাসীর বহু সংগ্রামের ফসল সেটা কেন বন্ধ হয়ে যাবে এবং সেটা চালু করার উদ্যোগ কেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থাকবে না। তাই আমরা আজকে এখানে যিনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রয়েছেন তার কাছে স্মারকলিপি দিলাম এবং তাতে বিভিন্ন দিক উল্লেখ করে বললাম যে জলপাইগুড়িতে এই চা নিলাম কেন্দ্র পুনরায় শীঘ্রই চালু করতে হবে এবং সেটা যদি খুব শীঘ্র চালু না হয় তাহলে আমরা বাধ্য হব যে আমরা পলিটিক্যালি সেই মুভমেন্টটা করতে, এবং সেই মুভমেন্ট এবং এখানে যারা টি বোর্ডের কর্তৃপক্ষ রয়েছে তাদের সদর্থক ভূমিকা থাকা দরকার এটা পুনরায় চালু হওয়ার বিষয়ে। তো এই সদর্থক ভূমিকা যদি আমরা দেখতে না পাই এবং এটা যদি চালু না হয় তাহলে আমরা জলপাইগুড়িতে বৃহত্তর আন্দোলন সংগঠিত করব, যে আন্দোলনটা বিগত দিনে সার্কিট বেঞ্চের ক্ষেত্রে হয়েছিল এবং সেটা আবার চা নিলাম কেন্দ্র পুনরায় চালু হওয়ার বিষয়ে সেই ধরনের আন্দোলন সেখানে শুরু। শিলিগুড়িতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে ক্যাব চালকেরা। বেসরকারি সংস্থার গাড়ি পরিষেবার বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলো অল বেঙ্গল তৃণমূল ক্যাব ড্রাইভার অ্যান্ড অপারেটরস ইউনিয়ন। মঙ্গলবার শিলিগুড়ির এশিয়ান হাইওয়ের গান্ধী ময়দানের সামনে আইএনটিটিইউসির পতাকা হাতে আন্দোলনে সরব হন প্রায় 100 ক্যাব ড্রাইভাররা। তাদের মূল অভিযোগ, বাগডোগরা বিমানবন্দরের বাইরে তাদের গাড়ি স্ট্যান্ড করতে দেওয়া হচ্ছে না, তার পরিবর্তে সেই বেসরকারি সংস্থার গাড়ি স্ট্যান্ড করতে দিচ্ছে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ। এতেই ক্ষুব্ধ ক্যাব ড্রাইভাররা। তাদের দাবি, অবিলম্বে তাদের গাড়ি স্ট্যান্ড করতে দেওয়ার অনুমতি দেওয়া হোক। এছাড়াও তাদের অভিযোগ, সেই বেসরকারি সংস্থার গাড়ি পার্কিং থেকে যে চার্জ নেওয়া হচ্ছে তার অধিক নেওয়া হচ্ছে সাধারণ ক্যাব ড্রাইভারদের থেকে। এতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এছাড়াও বিমানবন্দরের ভেতরে গাড়ি স্ট্যান্ড করতে না দেওয়ায় তাদের বিমানবন্দর থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে গাড়ি দাঁড় করিয়ে রাখতে হচ্ছে, যার ফলে প্যাসেঞ্জার মিলছে না তাদের। অপরদিকে সেই বেসরকারি সংস্থার গাড়ি চালকেরা সহজেই প্যাসেঞ্জার পেয়ে যাচ্ছেন। এতে সাধারণ ক্যাব ড্রাইভাররা একটাও প্যাসেঞ্জার পাচ্ছেন না সারা দিনে। তাই আজ থেকে সম্পূর্ণভাবে বাগডোগরা বিমানবন্দরের সাধারণ ক্যাব চালকেরা তাদের ক্যাব পরিষেবা বন্ধ রেখেছেন। যতদিন না তাদের সুবিচার করা হচ্ছে ততদিন তাদের এই আন্দোলন চলবে। এদিন এশিয়ান হাইওয়ের ওপর গাড়ি দাঁড় করিয়ে সেই বেসরকারি সংস্থার গাড়ি বয়কটের ডাক দেন ক্যাব চালকেরা এবং নিজ নিজ গাড়িতে স্টিকার লাগিয়ে স্লোগান তুলে প্রতিবাদ দেখান। নমস্কার, আমি শুভদীপ, অল বেঙ্গল তৃণমূল ক্যাব ড্রাইভার অপারেটর ইউনিয়ন স্টেট এক্সিকিউটিভ মেম্বার। উবেরের যে প্রবলেমটা চলছে এটা অনেক দিন হলো চলছে, বিশেষ করে লকডাউনের পর থেকে এটা চালু করেছে। উবেরের আগে শিলিগুড়িতে অফিস ছিল, এখন বর্তমান অফিসটা নেই। তো আমার এর আগে ইমামুল ভাই বললো যেগুলো প্রবলেম, এই প্রবলেমগুলো তো আছেই। উবের কোম্পানি যতক্ষণ এসে আমাদের সঙ্গে প্রবলেম সলভ না করবে, এই নানা রকম যে ব্যাপারগুলো, এয়ারপোর্টের যে যেটা চলছে, তারপর আমাদের শিলিগুড়ির বুকে রেট কমে গেছে,
অনেক রকম সমস্যা আছে উবেরে। যতদিন প্রবলেম সলভ না করে আমরা আন্দোলন চালিয়ে যাব। আজকে থেকে উবের বয়কট চলছে, বয়কটই চলবে। আর শিলিগুড়িবাসীর কাছে আমার একটা অনুরোধ, যাদের খুব অসুবিধা হচ্ছে, উবেরে পাচ্ছেন না গাড়ি, আপনারা আমাদের রাজ্য সরকারি ইয়াত্রী সাথী অ্যাপস আছে, ইয়াত্রী সাথী অ্যাপস আপনারা ডাউনলোড করে নিন, ইয়াত্রী সাথী অ্যাপসে বুকিং করুন। আমাদের যারা ভাই আছে, ড্রাইভার ভাই যারা আছে অনলাইনে গাড়ি চালায়, তারা আপনাদের পরিষেবা দেওয়ার জন্য সবাই রেডি আছে, রাস্তায় আছে, কোনো অসুবিধা নেই। সবসময় গাড়ি পাবেন ইয়াত্রী সাথীতে আপনারা। এবং ইয়াত্রী সাথী অ্যাপস প্রচণ্ড ভালো অ্যাপস এবং সেফ। আমাদের এখানে প্রায় 400-450 গাড়ি চালক আছে। আমার নাম শুভদীপ শাহ, আমি অল বেঙ্গল তৃণমূল ক্যাব ড্রাইভার অপারেটর ইউনিয়নের স্টেট এক্সিকিউটিভ মেম্বার। দোতলা বাড়ি উঁচু করার নতুন কৌশল দেখা গেল জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর এলাকায়। ইটও নড়বে না, ছাদও অক্ষত থাকবে, কিন্তু দোতলা বাড়িটি নিজের জায়গা থেকে উঠে যাবে 3 ফিট উঁচুতে। না, এটি পিসি সরকারের কোনো জাদু নয়, বাস্তবেই এমন ছবি দেখা গেল জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর এলাকায়। বর্ষায় বাড়ি সহ ঘরে হাঁটু পর্যন্ত জল হয়। জাতীয় সড়ক তৈরি হতেই এমন বিপদ। বাড়ির মালিক ভেবেছিলেন বাড়িটি ভেঙে ফেলবেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় খোঁজ পেয়ে অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করে প্রায় 150টি হাইড্রোলিক স্ক্রু জ্যাক দিয়ে বাড়ি উঁচু করার কাজ শুরু করলেন নির্মাল্য মজুমদার। আর সেই বাড়ি উঁচু করার পদ্ধতি দেখতে এলাকাবাসীরা ভিড় জমাচ্ছেন। প্রায় 7 বছর আগে গয়ের কাটাতে লিফটিং নয়, আস্ত বাড়ি শিফটিং এর দৃশ্য দেখেছিল কয়েক হাজার মানুষ। বিগত 22 দিন ধরে সেই কাজে লেগে পড়েছেন হরিয়ানা থেকে আসা 12 জন শ্রমিক। কিন্তু কিভাবে ওঠানো হচ্ছে আস্ত বাড়িটি? জানা গিয়েছে প্রথমে বাড়ির নিচের মাটি খুঁড়ে বসানো হয়েছে লিফটিং জ্যাকগুলো। বাড়ির পিলারের ভেতরে নিচে বাড়ির আয়তন অনুযায়ী দূরত্ব রেখে জ্যাকগুলো বসানো হয়েছে। সংস্থার তরফে জানা গেছে প্রতিটি জ্যাককে একটি লোহার হাতল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লিফট করা হয়। সবকটি জ্যাককে একসঙ্গে করতে গেলে 150 জন শ্রমিক প্রয়োজন। তারা রয়েছেন মাত্র 12 জন, তাই সামঞ্জস্য রেখে বাড়িটিকে না হেলিয়ে লিফটিং করা হবে। এই বিষয়ে ওই বাড়ির মালিক নির্মাল্য মজুমদার জানান, জাতীয় সড়কের কাজ হওয়ায় রাস্তা অনেকটা উঁচু হয়ে গিয়েছিল। রাস্তার পাশে কোনো নিকাশি নালা না থাকায় বৃষ্টি হলেই জল বাড়ি সহ ঘরে প্রবেশ করত। সঙ্গে উপরি পাওনা হিসাবে নোংরা আবর্জনা। তাই ভেবেছিলেন বাড়িটি ভেঙে ফেলবেন, কিন্তু মা বাবার প্রচুর স্মৃতি রয়েছে এই বাড়িটিকে ঘিরে। কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। একদিন সোশ্যাল মিডিয়ায় বাড়ি লিফটিং সহ শিফটিং এর পদ্ধতি দেখেন। গয়ের কাটাতেও এর আগে আস্ত বাড়িটিকে তুলে অন্য জায়গায় সরানোর খবর শুনেছিলেন, তাই মনে আস্থা ও ভরসা রেখে লিফটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। প্রায় 5.5 লক্ষ টাকা ব্যয়ে এই বাড়িতে জড়িয়ে থাকা স্মৃতি অক্ষুণ্ণ থাকলো, এতেই খুশি নির্মাল্য বাবু। যেটা মোটামুটি 5 লাখ টাকার মতো লাগবে, এদের সাথে কথা হয়েছে। 5 লাখ টাকা তুলে দিবে, তারপরে মেটেরিয়ালস আমাদের অন্য আরো বেশি লাগবে, আরো 4-5 লাখ টাকা লাগবে ফিলিং করতে। আচ্ছা, মানে এটা কি শখের বাড়ি ছিল আপনার, যার জন্য এত খরচ? অফকোর্স, কারণ আমি নিজে থাকবো বলে আছি এখন। শখের বাড়ি তো বটেই, এটাই তো আমার স্থান, এটা আমার পৈতৃক ভিটে। আমার সব ভাইদের বাড়ি আছে আমার ওখানে। কয়তলা বাড়ি? দোতলা বাড়ি। দোতলা বাড়ি। এটা পদ্ধতি, এরা হাইড্রোলিক দিয়ে এটা ওটাকে উঁচু করছে ওরা। সংস্থার তরফে সিন্টু কুমার জানান, শিফটিং এর ক্ষেত্রে জায়গা দরকার হয়, কিন্তু লিফটিং এর ক্ষেত্রে 3 ফিট কেন, এর বেশিও উঁচু করা সম্ভব। 1 তলা কিংবা 10 তলা কোনো সমস্যা নেই, বিল্ডিং এর সামান্য ক্র্যাক হবে না। 3 ইঞ্চি উঁচু হয়েছে এই বাড়িটি, আর 15-20 দিনের মধ্যেই 3 ফিট উঁচু হয়ে যাবে বাড়িটি। ये लिफ्टिंग हो रहा है, ये जग है, जग है, ये जग से उठा रहे हैं, देख रहे हैं ये वीडियो बन रहा है ना, इसमें देख रहे हैं कि कैसे हम उठा रहे हैं। ये 3 फीट ऊंचा होगा। 3 फीट ऊंचा होगा। इसका 250 रुपये स्क्वायर फुट है, इसमें लग गया 45 दिन, 2000 एरिया है। এই অভিনব কর্মযজ্ঞ এর আগে জলপাইগুড়ি শহরে ঘটেনি বলে অনেকেরই দাবি। প্রত্যক্ষদর্শী বিশ্বরঞ্জন মজুমদার জানান, সোশ্যাল মিডিয়ায় এরকম বাড়ি উঁচু করার ভিডিও দেখেছিলেন, আজ বাস্তবে দেখছেন এই ঘটনা। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয়
শহরবাসী। ঝুলন্স মেকওভারে চলছে বিশেষ অফার। হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র 199 টাকায় আর ফ্রি পান হেয়ার ওয়াশ। শেভিং ডিটেন হেয়ার স্পা করুন মাত্র 1099 টাকায় আর ফ্রি পান হেয়ার কাট। হেয়ার কালার হেয়ার স্পা ডিটেন করুন মাত্র 1999 টাকায় আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট। হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা এবং ফেসিয়াল করুন মাত্র 1499 টাকায়, ফ্রি পান ডিটেন। হেয়ার স্ট্রেটনিং স্মুথিং করুন মাত্র 1999 টাকায়। বোটক্স ট্রিটমেন্ট করুন 2999 টাকায়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, ডমিনোজের উপর তলায়। ঘর থেকে উদ্ধার হলো এক যুবতীর মৃতদেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ময়নাগুড়িতে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত যুবতীর নাম অঙ্কিতা ঘোষ, বয়স 25 বছর। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের মর্গে আনা হয়। ঘটনার পরেই মৃত যুবতীর পিসি তিস্তা নদীতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে সূত্রের দাবি। স্থানীয়দের চেষ্টায় পিসিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতা পিসির নাম সাধনা ঘোষ। তিনি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছেন। পরিবারের দাবি, মৃত যুবতী অঙ্কিতা তার পিসি সাধনা ঘোষের বাড়িতেই থাকতেন। বিগত কয়েক মাস আগে পিসিমশাই অসুস্থ হওয়ায় আর্থিক সমস্যা তৈরি হয় বলে দাবি। অঙ্কিতা সহ তার পিসি সপ্তাহখানেক আগে বাবার বাড়িতে চলে আসেন। সোমবার রাতে সকলে খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে যান। এক ঘরেই ঘুমোতেন পিসি এবং অঙ্কিতা বলে জানা যায়। এদিকে আজ সঙ্গে একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হন পিসিমা। সেই সময় তাকে জিজ্ঞাসা করা হলে তিনি ময়নাগুড়ি যাচ্ছেন বলে জানান। পরক্ষণে পরিবারের সদস্যরা মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন অঙ্কিতাকে বলে দাবি। তার পায়ে একটি গামছা বাঁধা অবস্থায় ছিল বলে সূত্রের খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। পুলিশ দেহটি উদ্ধার করে। অন্যদিকে এই ঘটনার মাঝেই অঙ্কিতার পিসিমা সাধনা ঘোষ তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়দের চেষ্টায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। আমার কাকার মেয়ে অঙ্কিতা ঘোষ, বয়স মানে এই সেপ্টেম্বরে তোমার 25 বছর হবে আর কি। বাড়ি হলো টেকাটুলি ঘোষপাড়া। ও স্কুলে পড়তো না, এখন কলেজে, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আর কি। আমরা সকালে শুনতে পারলাম যে সম্ভবত ওকে পিসি হয়তো মেরেছে। মারার পরে পিসি তারপরে তোমার পরে শোনা গেল যে তিস্তা ব্রিজে হয়তো ঝাঁপ দিতে গেছিলো। ওখানকার লোক রেস্কিউ করে পরে থানাতে দিয়ে এসছে। পরে আমরা শোনার পরে তো পাড়ার লোকজন তারপরে পুলিশের খবর দেওয়া হলো। তারপরে পুলিশ গিয়ে বডিটা রেস্কিউ করে তোমার হাসপাতালে নিয়ে আসলো। তারপরে এই যে এখন পোস্টমর্টম এখানে। সেটা ঠিক আমরা বলতে পারবো না, হয়তো পারিবারিক ওদের কোনো ঝামেলা থাকতে পারে। আমাদের ওরকম কোনো, এখন ওদের পারিবারিক একটা ঝামেলা ছিল। এর আগেও একবার ঝামেলা হয়েছে ওদের। হ্যাঁ, এর আগেও একটা ঝামেলা হয়েছিল থানাতে। মানে ওকে মানসিকভাবে হয়তো হ্যারাসমেন্ট করতো, টর্চার করতো নানাভাবে হয়তো। হ্যাঁ, পিসির বাড়ির লোক আরও যে আছে ওর পিসামশাই হবে হয়তো, ওরা তোমার থানাতে কমপ্লেনও করা হয়েছিল এর জন্য একটা। এই তোমার মাস 2 আগে মেবি হবে, সেটা বলতে পারবো না। আজকে সকালে কি অবস্থায় দেখলে তোমরা ফার্স্টে? আমরা যখন ঘরে গেলাম, পাড়ার লোকজন ফার্স্টে জানলাম, পরে ঘরে গিয়ে দেখি যে মেঝেতেই শুয়েছিল হয়তো রাত্রে। কি অবস্থা? মেঝেতে মানে হাত পা ছড়ানো ছিটানো ছিল, মুখটা এক পাশ করা ছিল, মুখটা একটু কালো শিটে পড়ে গেছিল, একটা পা বাঁধা ছিল ওড়না দিয়ে। এখন এটার তো একটা অবশ্যই শাস্তি হওয়া দরকার না? যে ঘটনাটা ঘটেছে এটা তো একটা নিন্দনীয় ঘটনা না? এটা অবশ্যই একটা শাস্তি হওয়া দরকার। পিসির নাম সাধনা ঘোষ, পরে বিয়ে হয়েছিল মানে একজন বোস, সাধনা ঘোষ আর কি, বোস। বাড়ি কোথায়? ওনারা ভাড়া থাকতেন মিলপাড়াতে, ময়নাগুড়ি মিলপাড়ায়। শুনলাম যে সকালবেলা উনি বের হয়ে গিয়েছিলেন, ঠিক আছে। বের হয়ে যাওয়ার পরে শোনা গেল যে তিস্তা ব্রিজ থেকে উনি ঝাঁপ দিয়েছিলেন। হ্যাঁ, ঝাঁপ দেওয়ার পরে ওখানে আশেপাশের লোকজন হয়তো রেস্কিউ করেছে, রেস্কিউ করে পরে থানাতে খবর দিয়েছে এটাই। হ্যাঁ, এখন থানাতে করা হয়েছে, দাদারা কমপ্লেন করেছে ময়নাগুড়ি থানা। আমার নাম অরিন্দম ঘোষ, আমার বোন হয়, আমার কাকুর মেয়ে আর কি। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয়
আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় হওয়া সামান্য বৃষ্টিপাতের পরিমাণ পরিমাপ করা সম্ভব হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। পৌরসভার পক্ষ থেকে শহরের বুকে চলা ই-রিকশার নতুন করে নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হওয়ার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিল সিটু অনুমোদিত টোটো চালক সংগঠন। বন্ধ হয়ে যাওয়া চা নিলাম কেন্দ্র ফের শুরু করার দাবিতে টি বোর্ড অফ ইন্ডিয়ার জলপাইগুড়ির অফিসে স্মারকলিপি প্রদান জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।